জিনিয়াস শব্দটা শুনলে কার নাম প্রথমে মাথায় আসে? আচ্ছা, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হয়তো একজনের নামই আসবে, অ্যালবার্ট আইনস্টাইন। তো আজকে আমরা তার গল্পটাই একটু জানব। কিন্তু গল্পটা শুরু করব একটা চমক দিয়ে। দেখুন তো এই কথাটা, আইনস্টাইন, তোমাকে দিয়ে জীবনে কিছুই হবে না। ভাবা যায়? এটা কিন্তু তার নিজের একজন শিক্ষকের কথা। তিনি একদম ধরেই নিয়েছিলেন যে এই ছেলেটা কিচ্ছু করতে পারবে না। অথচ কি হলো দেখুন, সেই ছেলেই একদিন মহাবিশ্বের নিয়মকানুন নতুন করে লিখল, আমাদের পুরো বাস্তবতার ধারণাই পাল্টে দিল। সত্যি অবিশ্বাস্য, তাই না? তো তার গল্পটা শুরু হয় একেবারে ছোটবেলা থেকে, আর তখন থেকেই তিনি ছিলেন সবার চেয়ে আলাদা। মানে অন্য বাচ্চাদের মতো একদমই না, শান্ত চুপচাপ একটা ছেলে যাকে দেখে মনে হতো নিজের জগতেই ডুবে আছে। ছোটবেলার চ্যালেঞ্জগুলো কিন্তু কম ছিল না। যেমন ধরুন, প্রায় ৩ বছর বয়স পর্যন্ত তিনি কথাই বলেননি। শিক্ষকরা তো তাকে স্লো বা মানসিকভাবে দুর্বল বলেই দাগিয়ে দিয়েছিলেন। আর যখন কথা বলা শুরু করলেন, তখনও একটা অদ্ভুত ব্যাপার ছিল। প্রত্যেকটা বাক্য দুবার করে বলতেন, যেমন স্যুপটা গরম, স্যুপটা গরম। খেলাধুলার দিকেও কোনো ঝোঁক ছিল না, বরং একা একা বসে কি যেন ভাবতেন। আসলে তার ভেতরে যে একটা অদম্য কৌতূহল কাজ করত, সেটা তখনকার পৃথিবী বুঝতেই পারেনি। আচ্ছা, এবার আসা যাক তার স্কুল জীবনের কথায়। তার স্কুলের লড়াইটা ছিল আসলে একটা বিদ্রোহী মনের লড়াই। মানে সবকিছু নিয়ে প্রশ্ন করা একটা মন, যা কিনা গতানুগতিক বা কঠোর কোনো সিস্টেমের সাথে একদমই খাপ খাওয়াতে পারছিল না। তার একাডেমিক জার্নিটাও কিন্তু বেশ অন্যরকম। মিউনিকের একটা বেশ কড়া স্কুলে পড়তেন। সেখানে প্রায়ই শিক্ষকদের কথার পিঠে কথা বলতেন, তাদের চ্যালেঞ্জ করতেন। ফল যা হওয়ার তাই হল, ১৫ বছর বয়সে স্কুলই ছেড়ে দিলেন। এরপর কলেজের ভর্তি পরীক্ষাতেও গণিত আর বিজ্ঞান ছাড়া বাকি সব বিষয়ে ফেল। ভাবা যায়? এমনকি ১৯০০ সালে যখন গ্র্যাজুয়েশন করলেন, তখন কোনো একটা বিশ্ববিদ্যালয়ও তাকে চাকরির জন্য ডাকেনি। এরপরেই আসলো সেই বিখ্যাত বছর ১৯০৫, যেটাকে বলা হয় মিরাকল ইয়ার বা বিস্ময়কর বছর। তখন তিনি কিন্তু কোনো বড় বিজ্ঞানী নন, একটা পেটেন্ট অফিসের সাধারণ ক্লার্ক। আর সেই চাকরিটা করতে করতেই তিনি এমন ৪-৪টে পেপার প্রকাশ করলেন, যা আক্ষরিক অর্থেই বিজ্ঞানের ইতিহাস বদলে দিয়েছিল। একবার ভাবুন তো, মাত্র ১ বছরে ৪টে যুগান্তকারী গবেষণাপত্র। আর এর জন্য তার কোনো বড়সড় ল্যাব ছিল না, কোনো বিশ্ববিদ্যালয়ের সাপোর্টও ছিল না। ছিল শুধু নিজের মাথা আর এক সাধারণ পেটেন্ট ক্লার্কের চাকরি। তার প্রথম পেপারটাই ছিল নোবেল পুরস্কার জেতা কাজ, ফোটো ইলেকট্রিক এফেক্ট। তিনি কি বললেন? বললেন, আলো শুধু একটা তরঙ্গ বা ঢেউ না, এটা আসলে শক্তির ছোট ছোট প্যাকেট বা কণা দিয়ে তৈরি, যার নাম ফোটন। আর এই আইডিয়াটা কতটা গুরুত্বপূর্ণ ছিল? আজকের দিনে সোলার প্যানেল, লেজার, ডিজিটাল ক্যামেরা সব কিছুর পেছনে কিন্তু এই ধারণাটাই কাজ করছে। এরপর তিনি এমন একটা জিনিস প্রমাণ করলেন, যা নিয়ে তখনও অনেক বিজ্ঞানীর মনে সন্দেহ ছিল, পরমাণুর অস্তিত্ব। তিনি খুব সহজ একটা উদাহরণ দিলেন। বললেন, পানিতে যে ধুলোর কণাগুলো উদ্দেশ্যহীনভাবে ছোটাছুটি করে, ওটা আসলে অদৃশ্য পরমাণুর ধাক্কার কারণেই হয়। আর এটা তিনি গণিত দিয়ে প্রমাণ করে দেখালেন। এরপর আসলো তার সেই বিখ্যাত থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি বা বিশেষ আপেক্ষিকতাবাদ। তিনি বললেন, সময় আর স্থান, এই দুটো জিনিস আসলে ধ্রুবক নয়, এগুলো পরিবর্তনশীল। মানে কেউ যদি খুব দ্রুত ছোটে, তার জন্য সময়টা অন্যদের চেয়ে ধীরে চলবে। শুনতে একদম সাইফাই মুভির মতো লাগছে, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, আমরা যে প্রতিদিন জিপিএস বা গুগল ম্যাপস ব্যবহার করি, সেটা কিন্তু এই তত্ত্বের ওপর ভিত্তি করেই চলে। আর ওই বছরের শেষ আবিষ্কারটা ছিল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সমীকরণটা, E=mc²। এর মানেটা কি? সহজ কথায়, ভর আর শক্তি আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এদের এক রূপ থেকে অন্য রূপে নেয়া যায়। ছোট্ট এই সমীকরণটাই কিন্তু আমাদের বলে দিয়েছে তারারা কিভাবে জ্বলে বা কিভাবে পারমাণবিক শক্তি তৈরি হয়। অবিশ্বাস্য! কিন্তু আইনস্টাইন তো এখানেই থামার পাত্র নন। তার মাথায় তখন আরও বড় কিছু ঘুরছে। তিনি মহাবিশ্বকে দেখার একটা সম্পূর্ণ নতুন উপায় বের করলেন। আর সেটাই হলো তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতাবাদ, মহাকর্ষ বা গ্র্যাভিটির এক নতুন ধারণা। এখন পর্যন্ত আমরা কি জানতাম?
নিউটনের সূত্র অনুযায়ী মহাকর্ষ একটা টান, একটা অদৃশ্য শক্তি যা দুটো বস্তুকে একে অপরের দিকে টানে। কিন্তু আইনস্টাইন এসে বললেন, না, ব্যাপারটা ঠিক তা নয়। তিনি বললেন, মহাকর্ষ আসলে কোনো বলই না, এটা হলো স্পেস টাইম বা স্থানকালের চাদরের মধ্যে তৈরি হওয়া একটা বক্রতা। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা টানটান চাদরের ওপর একটা ভারী বল রাখলেন, চাদরটা দেবে যাবে, তাই না? মহাকর্ষ ঠিক সেভাবেই কাজ করে। এই তত্ত্বটা যে কতটা সঠিক তার একটা নাটকীয় প্রমাণ পাওয়া গেল ১৯১৯ সালে সূর্যগ্রহণের সময়। বিজ্ঞানীরা তখন হাতে কলমে দেখতে পেলেন যে সূর্যের মতো ভারী বস্তুর পাশ দিয়ে আসার সময় দূরের তারার আলো আসলেই বেঁকে যাচ্ছে, ঠিক যেমনটা আইনস্টাইন তার খাতা কলমে হিসেব করে বলেছিলেন। আর ব্যাস, এই একটা ঘটনা তাকে রাতারাতি সারা পৃথিবীর কাছে পরিচিত করে তুলল। তো এতক্ষণ তো আমরা তার বিজ্ঞানী সত্তাটা দেখলাম, কিন্তু জীবনের শেষ দিকে তিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন এমন একজন মানুষ যাকে অনেক রাজনৈতিক অস্থিরতা আর কঠিন নৈতিক সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছে। তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যদি এক ঝলকে দেখি, ১৯২১ সালে পেলেন নোবেল পুরস্কার। আবার ১৯৩৩ সালে হিটলারের অত্যাচারে নিজের দেশ জার্মানি ছেড়ে শরণার্থী হিসেবে আমেরিকায় চলে আসতে হল। এরপর ১৯৩৯ সালে প্রেসিডেন্ট রুজভেল্টকে সেই বিখ্যাত চিঠিটা লিখলেন পারমাণবিক বোমা নিয়ে। এমনকি ১৯৫২ সালে তাকে ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল, যা তিনি ফিরিয়ে দেন। আমেরিকায় গিয়ে তিনি কিন্তু চুপ করে বসে থাকেননি। সেখানকার বর্ণবাদের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তিনি এটাকে আমেরিকার সবচেয়ে খারাপ রোগ বলতেন আর নাগরিক অধিকার আন্দোলনের একজন বড় সমর্থক ছিলেন। তবে একটা বিষয় তাকে সারা জীবন কষ্ট দিয়েছে, সেটা হল পারমাণবিক বোমা তৈরিতে তার পরোক্ষ ভূমিকা। তিনি বলেছিলেন, যদি জানতাম জার্মানরা বোমা বানাতে সফল হবে না, আমি একটা আঙুলও নাড়াতাম না। এই কথাটা থেকেই বোঝা যায় তিনি কতটা অনুতপ্ত ছিলেন। শেষ পর্যন্ত আইনস্টাইন আমাদের জন্য কি রেখে গেছেন? শুধু কিছু জটিল সমীকরণ? না, তার রেখে যাওয়া উত্তরাধিকার বা লেগেসি এর চেয়েও অনেক বড়। মানব জাতির জন্য তার বার্তাটা ছিল অনেক বেশি গভীর। এত বড় একজন প্রতিভাবান মানুষ, তিনি নিজে কি ভাবতেন তার এই জিনিয়াস সত্তা নিয়ে? মজার ব্যাপার হল, তিনি বলতেন, আমার কোনো বিশেষ প্রতিভা নেই, আমি শুধু প্রচণ্ড কৌতূহলী। ভাবুন তো, তার মতে তার আসল শক্তি ছিল ওই তীব্র কৌতূহল। আইনস্টাইনের জীবন দর্শন থেকে একটা প্রশ্ন মাথায় আসে। তিনি প্রায়ই বলতেন, কল্পনা জ্ঞানের চেয়েও বেশি শক্তিশালী। আচ্ছা, আসলেই কি তাই? কল্পনা কি জ্ঞানকে ছাপিয়ে যেতে পারে? এই ভাবনাটা রেখেই আজকের আলোচনা শেষ করছি।